যখন অস্ট্রেলিয়াতে যাই 2006 সালে, আমাদের হিরো মাহফুজ ভাই, নাটকের শাহরুখ খান আমরা যাকে বলি হ্যাঁ, শাহরুখ বাংলাদেশের। খান, হ্যাঁ। হ্যাঁ। তো মাহফুজ আহমেদ যখন আমাকে দেখেন সিডনিতে, তো সবাইকে পরিচয় করিয়ে দিলেন বাঙালিদের সঙ্গে, কমিউনিটি বাঙালিদের। একটি মেয়ে হাসনা হেনা, একে চিনে রাখেন, এ বাংলাদেশে সিনেমার মতো একটি অনুষ্ঠান দিয়ে অত্যন্ত উঁচু জায়গায় গিয়েছিল। মামুনুর রশিদ ভাই দেখে বললেন, আরে তুমি এখানে কেমন আছো? চঞ্চল চৌধুরী বললেন, আপা আপনি এখানে কেমন আছেন? আপনি কবে আসলেন? মনোজ সেনগুপ্ত এবং নূর হোসেন দিলু, তারা দুজন বললেন যে তোমার ভিতরে মনে হচ্ছে কিছু আছে, তো তুমি কি উপস্থাপনা করবে কিনা। যোগ দেয় মনোজ সেনগুপ্ত এবং নূর হোসেন দিলু। এবং পরবর্তীতে আমাদের রোকেয়া হলের বার্ষিক কিছু কালচারাল অনুষ্ঠান করতাম, সেখানে হানিফ সংকেত বিচারক হিসেবে গিয়েছিলেন, কবরী আচ্ছা, সারোয়ার। আচ্ছা। ও। তো হানিফ হানিফ সংকেত ভাইয়ের সঙ্গে পরিচয় হয়, তখন উনি ইত্যাদিতে আমরা 5 বান্ধবী ফার্স্ট হয়েছিলাম। তখন হানিফ ভাই আমাদেরকে ইত্যাদিতে ওই নাটিকা অংশটি উপস্থাপনা বা ওইটাকেই তুলে ধরার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। জনপ্রিয়তা এটা আপনাদের ব্যাখ্যা। আমি তো নিজেকে জনপ্রিয় মনে করি না, তবে হ্যাঁ, মানুষ এখনো মনে রেখেছে, এটা একটা ব্যাপার। শুধুমাত্র একটা অনুষ্ঠান দিয়ে আমার খুব মনে পড়ে, আমি যখন অস্ট্রেলিয়াতে যাই 2006 সালে, আমাদের হিরো মাহফুজ ভাই, নাটকের শাহরুখ খান আমরা যাকে বলি হ্যাঁ, শাহরুখ বাংলাদেশের। খান, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। তো মাহফুজ আহমেদ যখন আমাকে দেখেন সিডনিতে, তো সবাইকে পরিচয় করিয়ে দিলেন বাঙালিদের সঙ্গে, কমিউনিটি বাঙালিদের। একটি মেয়ে হাসনা হেনা, একে চিনে রাখেন, এ বাংলাদেশে সিনেমার মতো একটি অনুষ্ঠান দিয়ে অত্যন্ত উঁচু জায়গায় গিয়েছিল। মামুনুর রশিদ ভাই দেখে বললেন, আরে তুমি এখানে কেমন আছো? চঞ্চল চৌধুরী বললেন, আপা আপনি এখানে কেমন আছেন? আপনি কবে আসলেন? তো এই বিষয়গুলি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বাংলা বিভাগে এখন পড়াশোনা করতাম। ওই সময়ে আমাদের ক্যাম্পাস নামে একটি অনুষ্ঠান হতো বিটিভিতে, আচ্ছা। এবং ডাকসু থেকে আমাদেরকে পাঠানো হতো, ডাকসু সাংস্কৃতিক সংগঠন থেকে। আহ এবং আরো কিছু বাংলা শব্দ বা এই জাতীয় বিষয় নিয়ে একটি অনুষ্ঠান হতো বিটিভিতে, সেটার নাম ছিল সম্ভবত উম ফরহাদ মাহমুদের বাংলা একাডেমি থেকে আহ যেন একটা প্রোগ্রাম ছিল। ওই প্রোগ্রামে আমাদেরকে রাজীব হুমায়ুন স্যার পাঠিয়েছিলেন, ডক্টর রাজীব হুমায়ুন। আচ্ছা, আচ্ছা। তো এভাবেই বিটিভিতে যাতায়াতটা তৈরি হয় বিশ্ববিদ্যালয় জীবন থেকে। আমরা যখন ঢুকি 89 সালে, হুম। তখন ডাকসুতে আমাদের আমরা ইয়েকে পেয়েছিলাম, সঞ্জীব দে চৌধুরী ছিলেন কালচারাল সেক্রেটারি। আচ্ছা, তারপরে আচ্ছা। আমরা অশোক কর্মকার, উনি লাস্ট, অশোক দা ছিলেন। তো ওই টাইমে আমাদেরকে ওই সুযোগগুলি করে দেওয়া হয় বিটিভিতে যাওয়ার, রাজীব হুমায়ুন স্যার, ফরহাদ মাহমুদ বাংলা। পরবর্তীতে আস্তে আস্তে মনোজ সেনগুপ্ত, নূর হোসেন দিলু, হুম, হুম, এদের হুম, হুম। সাথে সখ্যতা গড়ে ওঠে টিভিতে যাবার সুবাদে। তো ওনারা সংবাদপত্রের পাতা থেকে একটা অনুষ্ঠানে প্রথম আমি সহ উপস্থাপক হিসাবে কাজ করি, মনোজ সেনগুপ্তের, হুম, হুম, হুম। সম্ভবত 90 সালে। তারপর আরো কিছু সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে আস্তে আস্তে আমি ছোট ছোট সহ উপস্থাপক হিসেবে কাজ করি। নূর হোসেন দিলুর অনুষ্ঠান ছিল, তার মধ্যে মালঞ্চ নামে একটা গানের অনুষ্ঠান হতো বিটিভি, সেটাতে সম্পৃক্ত করেন উনি আমাকে। এভাবে করতে করতে এক সময়ে 95-এর দিকে এসে আমি ছায়াছন্দ উপস্থাপনার সঙ্গে জড়িত হই। আসলে বিটিভিতে কে হেল্প করেছিল, বিটিভিতে যখন আমরা বিশ্ববিদ্যালয় জীবনে একটা পরিচয় নিয়ে গিয়েছিলাম যে আমরা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো হ্যাঁ। ওই সুবাদে আহ প্রযোজক যারা ছিলেন, মনোজ সেনগুপ্ত বা দুলাল ভাই ছিলেন, ফখরুল আবেদিন দুলাল সম্ভবত, হ্যাঁ হ্যাঁ, নূর হোসেন দিলু ভাই ছিলেন, রেজাউল করিম ভাই ছিলেন। তো উনারা মেকআপ রুমে দেখা হলে উনাদের মধ্য থেকে প্রথম আমাকে যে ফেভার করেন সে হচ্ছে মনোজ সেনগুপ্ত এবং নূর হোসেন দিলু। তারা আচ্ছা, আচ্ছা। দুজন বললেন যে তোমার ভিতরে মনে হচ্ছে কিছু আছে, তো তুমি কি উপস্থাপনা করবে কিনা। যোগ দেয় মনোজ সেনগুপ্ত এবং নূর হোসেন দিলু। এবং পরবর্তীতে আমাদের রোকেয়া হলের বার্ষিক কিছু কালচারাল অনুষ্ঠান করতাম, সেখানে হানিফ সংকেত বিচারক হিসেবে গিয়েছিলেন, কবরী আচ্ছা, সারোয়ার। আচ্ছা।
ও তো হানিফ হানিফ সংকেত ভাইয়ের সঙ্গে পরিচয় হয়, তখন উনি ইত্যাদিতে আমরা 5 বান্ধবী ফার্স্ট হয়েছিলাম। তখন হানিফ ভাই আমাদেরকে ইত্যাদিতে ওই নাটিকা অংশটি উপস্থাপনা বা ওইটাকেই তুলে ধরার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তো বাহ। এটা সব ওই 90, 91, 92 এরকম সময়ের কথা, হুম, 91 সালের দিকের কথা। তো আমরা ওই হানিফ সংকেতের সুবাদেও কিন্তু বিটিভিতে মনোজ সেনগুপ্তের সঙ্গে পরিচয় হয়। ওনার প্রোগ্রামের প্রডিউসার তখন সম্ভবত মনোজ সেনগুপ্ত ছিলেন, আচ্ছা বা আচ্ছা। শেখ রিয়াজউদ্দিন বাদশা, কেউ একজন। বাচ্চা ভাই থাকার কথা, যাই হোক থাকতে হ্যাঁ পারে হ্যাঁ, যে তো একটা বড়। এভাবেই ফেভারটা আসলে কিভাবে হয়েছে আমার মনে হয় ওই ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠনগুলি মাধ্যমে যাতায়াতের কারণে প্রডিউসারদের সঙ্গে সরাসরি যে একটা যোগাযোগ হয়, হুম হুম। এবং তার তো তখন রোববারে রাতে। তো সিনেমাগুলি আমি যখন ছোটবেলা থেকে দেখতাম, আমার ভেতরে একটা, কখনো নায়িকা হওয়ার বাসনা হয়নি, কিন্তু একটা নির্মাণের একটা চেষ্টা থাকতো। মানে খুঁটিনাটি বিষয়গুলো আমি দেখি, গবেষণামূলক একটা কাজের আগ্রহ তৈরি হয় সেই ছোট থেকেই। আমার ছায়াছন্দ শুরুটা ঠিক মনে নেই, তবে আহ যখন সালমান শাহ মারা যায় হুম 96 সালে, তারপরে 29 সেপ্টেম্বরে একটি বিশেষ ছায়াছন্দ হয়েছিল বিটিভিতে। তে উপস্থাপনা করার সময় আমাদের নওয়াজেশ আলী খান ভাই, উনার একজন ভাগ্নে ছিলেন আমার সঙ্গে সহ উপস্থাপক, উনি অনেক হেল্প করেছিলেন। আর আমি, নূর হোসেন দিলু ভাই আমাকে বুঝিয়ে বলেছিলেন। তখন আমি চিত্র জগৎ বা ছায়াবাণী শুরু করিনি, বিটিভির হুম। প্রোগ্রামই করতাম। তো আমি সালমান শাহর প্রতিটি কাজ দেখেছি আমার বিশ্ববিদ্যালয় জীবনের। সেই হল লাইফে বসে আমি সালমানের ছবি দেখেছি, কেমন থেকে কেমন, আচ্ছা, বা হলে হলে থাকে। বসে, হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো আমি দেখেছি। যার আচ্ছা কারণে আমার একটা আবেগ বা ভালোবাসা ছিল সালমান শাহের জন্য, ওনাটাই আমাকে আসলে আহ পরিচিত করে তোলে। সালমান শাহ কে নিয়ে ছায়াছন্দ করলাম তো 96-তে, বাট আমি কিন্তু ছায়াছন্দেও উপস্থাপনা করতাম 91, 92 91 থেকে। চিত্রের অন্যতম জনপ্রিয় যে কারিগর, নতুন মুখ নির্মাণের, উনি প্রথম আমাকে দেখেছিলেন এবং বলেছিলেন, দাদু তুমি ছবিতে আসো। আমি, বিটিভির একটি অনুষ্ঠান ছিল একক ব্যক্তিত্ব নির্ভর রংধনু, কেয়া হুম চৌধুরী উপস্থাপনা করতেন। হুম। তার সহকারী উপস্থাপক হিসেবে আমি এতেশাম এবং রহমানের ইন্টারভিউ করতে গিয়েছিলাম 95-এ। তখনও আমি পড়াশোনা করি, আচ্ছা আচ্ছা। মাস্টার্সে পড়ি, অনার্সে পড়ি ফাইনাল ইয়ার। তো তখন আমাকে এতেশাম প্রথম বলেন যে আমাদের একজন সুচিত্রা সেন দরকার বাঙালির। আচ্ছা। তা তো তোমার দারুণ ভেতরে কমপ্লিমেন্ট। ওই, হ্যাঁ, দারুণ কমপ্লিমেন্ট আমার জন্য। তো কিছুটা আগ্রহ হয়নি তা না, কিন্তু আমি তখন অলরেডি ম্যারিড ছিলাম, তো এই জন্য আর হয়নি। আমার আমার আচ্ছা। বিয়ে হয়েছিল, হয়তো হয়তো বা কারণ সুচিত্রা সেন হওয়ার যে প্রলোভনটা এতেশাম দাদু দেখিয়েছিল, পরবর্তীতে বাদল খন্দকার ভাই, বাট ম্যারিড হওয়ার কারণে, ইভেন আমি অ্যাডেও চান্স পেয়েছিলাম, অ্যারোমেটিকের অ্যাড, আমার আচ্ছা আচ্ছা। ফটো সুন্দরী প্রতিযোগিতা আনন্দ বিচিত্রা 2005-এ আমি ছবি পাঠিয়েছিলাম। এই সময়ে এসে আমরা অনেক বেশি আধুনিক মেয়েরা, অবশ্যই। বা আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, পারিবারিক দৃষ্টিভঙ্গি, বাট আমি যে সময়টার কথা বলছি, 94 সালে আমার যখন বিয়ে হয়েছে, সেই সময়ের প্রেক্ষাপটে কঠিন ছিল। আহ মানে আমরা যে মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি, আমাদের যে সেন্টিমেন্ট ছোটবেলা থেকে আমাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে যে রুট, আর ওই জাতীয় শোবিজ বা ওইটা খুব বেশি দিনের নয়, ওটা স্থায়ী নয়। ওই জগতে গেলে এই এই সবকিছু ভেঙে যায়, ভঙ্গুর, সংসার টেকে না, ভালো থাকা যায় না, পারিবারিক সম্মান ক্ষুণ্ণ হয়। এগুলো আমাদের পরিবার থেকে ভেতরে আসলে কি বলবো গেঁথে দেওয়া হয়েছে। তো ওই ব্যারিয়ারটা বা ওই বাধাটা পেরোনোর মতো সাহস আসলে তখন আমার ছিল না। আসলে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, আমি ছায়াছন্দের পরে আমার মূল পরিচিতিটা হয়েছে আমার একক পরিকল্পনা বা উপস্থাপনায় শেখ রিয়াজউদ্দিন বাদশা, পরবর্তীতে রেজাউল করিম বিটিভিতে আমার ছায়াবাণী নামে একটি 1 ঘন্টার একক অনুষ্ঠান শুরু হয়, যেটা ছিল Correct. বাংলাদেশ টেলিভিশনে চলচ্চিত্র বিষয়ক
কোনো প্রথম ম্যাগাজিন অনুষ্ঠান। ম্যাগাজিন অনুষ্ঠান, হ্যাঁ। তো আমার আহ চলচ্চিত্র তারকা শিল্পী বা চলচ্চিত্র শিল্পর সঙ্গে বন্ধুত্ব, সখ্যতা, ভালোবাসা সবকিছু তৈরি হয় ওই অনুষ্ঠানটি নির্মাণের জন্য। যেমন আমি প্রথমেই আহ ওই অনুষ্ঠানটি নির্মাণের জন্য গবেষক অনুপম হায়াতকে খুঁজে বের করি। আচ্ছা আচ্ছা, আমি, ভালো লাগে। হ্যাঁ, চিত্রালীর আজা চৌধুরীকে খুঁজে বের করি, উনি তখন আচ্ছা, পান্থপথে থাকতেন, ওনার বাসায় যাই। হ্যাঁ, আমি সৈয়দ সালাউদ্দিন জাকি, আমার ভেতরে এই আগ্রহ দেখে উনি আমাকে উপস্থাপনা, কথা বলতে হয় কিভাবে, যেহেতু আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না, উনি আমাকে 2-3 দিন ট্রেনিং দেন কিভাবে বসতে হয়, কিভাবে কথা বলতে হয় উপস্থাপনার আগে, কিভাবে কতক্ষণ অন্তত ব্রাশ করে নেওয়া উচিত, বা হাঁটাটা কিভাবে হওয়া উচিত, কতক্ষণ 2 ঘন্টা অন্তত না খাওয়া ভালো কথা বলার আগে, কিছু টিপস উনি বাহ, আমাকে দেন।